আমায় ভুল বুঝিস না মা। আমি হয়তো রাগের মাথায় সেদিন খুব উল্টাপাল্টা কথা বলে ফেলেছিলাম তোকে। আমি বাকিটা আর বলতে পারলেন না তিনি। হয়তো গলা ধরে আসছে তার। অরিন এবার মায়ের বুক থেকে ধীরে ধীরে মাথা ওঠায়, মায়ের নির্মল মুখখানার দিকে তাকে আলতো হেসে পারে। কোনো উল্টাপাল্টা কথা বলনি তুমি আম্মু, বরং আমার চোখে তুমি একজন আদর্শ মা, তাই এখন আর কেঁদো না। রাফিয়া বেগম ভেজা চোখে হাসলেন একটুখানি, তারপর মির্জাকে আবারও টেনে নিলেন বুকের মাঝে। এদিকে তাদের এহেন কাণ্ড দেখে আহি মাহি সুদ টেনে বলল। কথাটা বলেই মেয়ে দুটো এগিয়ে এসে চাপটে ধরে রাফিয়া বেগম ও অরিনকে। তাদের দেখা দেখে পুতুলও এসে চাপটে জড়িয়ে ধরল তাদের। ধানমন্ডি লেকের পাথর খচিত পাড়ের উপর সারিবদ্ধ হয়ে বসে আছে রেহান, অনিক এবং রোজিয়া। লেকের পাড়ে বসে থাকার দরুন কিছুক্ষণ পরপরই তাদের গায়ে এসে ভিড়ছে মৃদুমন্দ ঠান্ডা বাতাস। বছর প্রায় শেষের পথে, হয়তো আর মাস দুয়েক পরেই নেমে পড়বে শীত মৌসুম। রেহান বসে থেকে গুনগুন করে গান গাইছে, সেই সাথে মাঝে মধ্যে তাল মিলিয়ে যাচ্ছে অনেক। ছেলেটাকে আজ যেন বড্ড খুশি খুশি লাগছে। হয়তো প্রিয় মানুষ দুটোর বিয়ে ঠিক হয়ে যাওয়াতে তার এত খুশি। অন্যদিকে রোজ দুহাত পেছনে হেলিয়ে বসে আছে, তার চোখ দুটো ওই দূর আকাশের চাঁদের পানে। সেটাই সে কল্পনা করে যাচ্ছে তার সানশাইনকে। ওই যে মেয়েটা তার দিকে তাকিয়ে কেমন মিটমিট করে হাসছে, হাত দিয়ে ইশারায় চুপি চুপি কাছে ডাকছে, কি যেন ফিসফিস করে বলতে চাইছে রৌদ্রকে। রৌদ্র আলগোছে মুচকি হাসল, নিজের অনিমেষ দৃষ্টি ফেলল অজয়ের চাঁদটার পানে। ঠিক তখনই তার মনে পড়লো অরিনের বলা কথাটা। আপনার ওই বেড়াল চোখ দুটো নিয়ে এভাবে তাকাবেন না ডাক্তার সাহেব, আমার নিজেকে কেমন পাগল পাগল লাগে। কথাটা মনে পড়তে রৌদ্র হাসল ছুঁচ কামড়ে। পাশ থেকে রেহান ভীষু কুচকা ছেলেটার এমন আনমনে হাসি দেখে সে তৎক্ষণাৎ এক হাতে রৌদ্রের কাজ জড়িয়ে সন্ধিহান গলায় বলে, কাহিনী কি ডাক্তার বাবু? কাকে মনে করে এমন মুচকি মুচকি হাসছেন আপনি? রৌদ্র স্মিত হেসে রেহানের দিকে তাকায়। রেহানের কাঁধে মাথা রেখে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলল ছেলেটা। পরক্ষণে নিজের বুকের বাঁ পাশে হাত রেখে কেমন শান্ত কণ্ঠে বলে, এইখানটা জুড়ে যার বসতি থাকে আমার সানশাইনকে। অনেক মুগ্ধ হাসলো রৌদ্রের অবস্থা দেখে। মাথাটা নিচু রেখে ছেলেটা কি যেন ভাবছে আনমনে। রেহান রৌদ্রের কাঁধ আগলে ধরে নিলেই রৌদ্র তৎক্ষণাৎ সরে গেল দুহাত দূরে। রেহান ফটকে যায় এমন কাণ্ডে। সে জিজ্ঞাসা দৃষ্টিতে রৌদ্রের দিকে তাকায়। খানিক্ষণ বাদে রৌদ্র নিজ থেকেই বলে হচ্ছে, ডোন্ট টাচ বাড়ি, আমাকে ছোঁয়ার অধিকার শুধুই আমার সানশাইনে। এমন কথা অনেক হু হু করে হেসে ওঠে। অন্যদিকে রেহান চোখ দুটো ছোট ছোট করে তাকালো রৌদ্রের দিকে, অতঃপর কপট ভাব ধরে পড়ল। আশ্চর্য, তোকে ছুতে বই গেছে আমার। যা, ছুঁইলাম না তোরে, তাতে কি? রৌদ্র হাসলো ঠোঁট পেছে, চোখ দুটো আবারও তাক করলো সেই আকাশ পানে। তারপর নিচ থেকে দাঁড়িয়ে পড়লো ছেলেটা। রেহান অনেক ঘাড় উঁচিয়ে তাকায় তার দিকে। রৌদ্র চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই লেকের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। পেছন থেকে রেহান অনেক বেশ কয়েকবার ডেকেছে তাকে, অথচ ছেলেটাকে দেখো, তার কান অব্দি শব্দ যেন কোনো ডাকি পৌঁছাচ্ছে না। সে সিঁড়ি বেয়ে নামতে নামতেই লেকের হাঁটু অবধি পানিতে নেমে পড়ে। তার পরনে প্যান্টটাও ইতিমধ্যে ভিজে নিয়ে একাকার। রৌদ্র এবার চাঁদের দিকে তাকিয়ে থেকে দু হাত শটান করে দুদিকেই মেলে ধরে। ওদিকে পেছন থেকে অনেক এতক্ষণে ভিডিও কল দিয়ে বসেছে তার বোনকে। প্রায় মিনিট খানিক পর অরিন কলটা রিসিভ করতে অনেক ঠোঁটের উপর আঙুল থেকে মেয়েটাকে চুপ থাকতে পারে। অরিনও ফিকুচকে ভাইয়ের কথা মতো চুপ করেই রইল। পর মুহূর্তেই অনেক ফোনের ব্যাক ক্যামেরা অন করে। ঠিক তখনই অরিন স্পষ্ট দেখতে পায় রৌদ্র লেকে নেমে দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। এহেন অবস্থা দেখে অরিন হকচকে ওঠে। বিচলিত হয়ে যেই না কিছু বলতে যাবে অমনি অনেক ফিসফিসিয়ে বলে, চুপচাপ দেখতে থাকবো না, কথা বলিস না। অজ্ঞতা এমন কথায় চুপ করে গেল অরিন, কিন্তু তার ভেতরকার অস্থিরতা যেন বাড়ছে বই কমছে না। এদিকে রৌদ্র দু হাত ছড়িয়ে চমৎকার হাসছে। কিয়ৎক্ষণ পার হতে সে কেমন গলা উঁচিয়ে বলতে লাগলো, আমার হৃদয়ের সবটা জুড়ে বসবাস করা শ্রেষ্ঠ সুন্দরী নারী, ভালোবাসি তোকে। আমাকে নিজের সঙ্গীন হৃদয়ানুভূতিতে উন্মাদ করে দেয়া নারী, ভালোবাসি তোকে। আমাকে আর আমার হয়ে থাকতে না দেয়া অভিমানী নারী, ভালোবাসি তোকে। শুনে রাখো সবাই,
আমি ভালোবাসি আমার সানশাইনকে, আমার বউজান মিসেস ইফতেখার এহসান রৌদ্রকে। সানশাইন, তুই শুনছিস? ভীষণ ভালোবাসি তোকে মেয়ে, ভীষণ ভালোবাসি। অরিন ভেজা চোখে তাকিয়ে আছে রৌদ্রের দিকে। লেকের আশেপাশে হাঁটতে থাকা শত শত ইতিমধ্যেই মানুষ ভিড় জমিয়েছে এই পাগল প্রেমিকের কথাগুলো শুনে। কেউ কেউ তো পকেট থেকে ফোন বের করে ভিডিও করা শুরু করে দিয়েছে। অথচ এত এত মানুষের কীর্তিকলাপে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই রৌদ্রের। সে তো ভেসে আছে নিজের অন্য জগতে। প্রায় মিনিট 5 পর রেহান সিঁড়ি বেয়ে নিচে নামলো। কিছুটা পানিতে না নেমে রৌদ্রকে ডেকে উঠিছে। ভাই, এইবার উঠে আয়। রৌদ্র হাসি মুখে হাত দুটো নিচে নামিয়ে নিল। তারপর ধীরে সুস্থে পানি থেকে উঠে এলো। সিঁড়ি বেয়ে ভেজা শরীরে দৌড়ে উঠতে লাগলো ছেলেটা। পেছন থেকে রেহান হাঁক ছেড়ে বলে, আরে এভাবে দৌড়াচ্ছিস কেন? এই সম্বন্ধী দাঁড়া। রৌদ্র থামলো না, দ্রুত কদম ফেলে হাঁটতে লাগলো সে। অনেকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলে অনেক জিজ্ঞেস করে বসে। কই যাও ভাইয়া? রৌদ্র না থেমে প্রত্যুত্তর করল, বউয়ের কথা মনে পড়েছে সম্বন্ধী সাহেব, সো আই নিড এ গো। রাত 12:30টার কাছাকাছি রৌদ্র বাড়িতে এসেছে অনেক আগে, কিন্তু এসেছে পর থেকে তার ছোট্ট বউটাকে এক মুহূর্তের জন্য একা পাচ্ছে না সে। এ নিয়ে বুকে বড্ড কষ্ট ছেলেটার। আগামী 2 দিন অরিনের সঙ্গে সকল প্রকার দেখা সাক্ষাৎ বন্ধ তোমার। তার উপর তার মা চাচিরা মিলে তার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। না, এই যুদ্ধ অস্ত্র চালিত যুদ্ধ না হলেও এর চেয়েও কয়েক ধাপ বড় যুদ্ধ, বড় কিছু। রৌদ্র বাড়িতে আসতে তার মা তাকে ডেকে বলে উঠছে। রৌদ্র যদিও এই কথা মানতে নারাজ, কিন্তু এবারে যেন তার মা চাচিরাও বরাবরের চেয়ে কঠোর রূপে অবতরণ করেছে। তাদের এক কথা, দেখা সাক্ষাৎ কথাবার্তা যা হবার সব বিয়ের পর হবে। আর যদি রৌদ্র এই শর্ত না মানে তাহলে তারা বিয়ের ডেট পিছিয়ে দিবে। অজ্ঞতা এমন কঠিন বাক্য শুনে আর কথা বাড়ানো রৌদ্র বেশি তেড়ামি করে থোড়াই বউটাকে নিজের থেকে দূরে রাখবে সে। তাছাড়া বউটার সাথে কথা বলে যে মনটাকে হালকা রাখবে তারও তো কোনো ওয়ে নেই, কেননা অরিনের ফোনটা যে এখন জুবাইদা বেগমের দখলে। রৌদ্র নিজের রুমে পায়চারি চালাচ্ছে। ছেলেটার মনটা বড্ড অস্থির। এই মুহূর্তে মনটা শুধু তার বুবু করছে। এই নিয়ে ঠিক কয়বার যে সে অরিনের ঘরের দরজার কাছে থেকে ফিরে এসেছে তা বলার বাইরে। তার জানা মতে অরিনের রুমে আরও কয়েকজন ঘুমিয়েছে আজকে। এই নিয়ে ও ভীষণ বিরক্ত রৌদ্র। কেন তার বউজানের সাথে অন্য কেউ ঘুমোবে? হোক সে মেয়ে মানুষ, তাতে কি? ঘুমাতে হবেই বা কেন? প্রায় আধ ঘন্টার মতো পায়চারি চালিয়ে রৌদ্রের অবচেতন মন এবার একটা সোজা সাপটা সিদ্ধান্তেই এসে থামল। সেটা হচ্ছে এখন যেভাবেই হোক তার সানশাইনকে একবারের জন্য হলেও তার দেখতেই হবে, না হলে আজ আর ঘুম আসবে না তার। তাই যেই ভাবা সেই কাজ। রৌদ্র পা চিপে চিপে আবারও এসে দাঁড়ালো অরিনের দরজার সামনে। ছেলেটার আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে ছেলেটার দরজাটার নবে যে না হাত রাখে। তারপরে ধীরে ধীরে নবটা খানিক ঘোরাতে দরজাটা খুলে গেল নিঃশব্দে। রৌদ্র এবার বিজয়ী হাসল। পুরো ঘর জুড়ে ডিম লাইটের নীলাভ আলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সে চুপচাপ পা টিপে টিপে ঘরে ঢুকলো। কিন্তু ঘরে ঢুকতে যেটা বড়সড় একটা ছটকাই খেলো ছেলেটা। কেননা বিছানায় শটান হয়ে আছে তিনজন, প্রত্যেকের মুখের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা রাখা। রৌদ্র ভীষণ বিরক্ত হলো। কি দরকার ছিল এভাবে মুখ ঢেকে শুয়ে থাকার? মেয়েটা তাকে এত জ্বালাচ্ছে না। রৌদ্র কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে অবশ্যই পা চিপে চিপে বিছানার মাথার কাছে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে আলতো করে প্রথম ব্যক্তিটির মুখের উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতে মানুষটাকে দেখতে পেয়ে দু কদম পিছিয়ে গেল রৌদ্র। কেননা ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং আমরিন বেগম। রৌদ্র কিছুটা ঠোক গিলে ছোচ কামড়ে থল। তখনই বিছানার মাঝে শুয়ে থাকা অরিন খানিকটা নড়ে চড়ে এপাশ থেকে ওপাশ ফিরল, যার দরুন তার মুখের উপর থেকে চাদরটাও সরে গেল। রৌদ্র তাকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল মেয়েটার পায়ের কাছে। কিছুক্ষণ আলতো করে মেয়েটার নুপুরে পড়া পায়ের উপর হাত বুলাতে অরিনের ঘুমটা হালকা হয়ে এলো। মেয়েটা চোখ কোচকে নিজের পায়ের দিকে তাকায়। অমনি পায়ের কাছে রৌদ্রকে দেখতে পেয়ে হকচকিয়ে উঠতে নিলে রৌদ্র তাকে ইশারায় চুপ থাকতে বলে। অরিনও বাধ্যার মতো চুপ করেই রইল। রৌদ্র তাকে ফের ইশারায় তার কাছে আসতেই বলো। অরিন ভয়ে ভয়ে একবার নিজের দুপাশে তাকায়, পরকরেই মাথা নাড়িয়ে রৌদ্রকে না জানাতে রৌদ্র তখন চোখ গরম করে চাইলো তার দিকে।
হাত উঁচিয়ে মেয়েটাকে থাপ্পড় দেখিয়ে ইশারায় খাট থেকে নামতে বলে। অরিন এবার বলল মহাবিপকে। সে কিছুক্ষণ বিছানায় বসে দুনুমুনু করতে করতে অবশেষে যেই না নামতে দেবে অমনি তার পাশ থেকে নিচু কণ্ঠে আমরিন বেগম বলে হচ্ছেন, তাড়াতাড়ি দেখা করে এসে শুয়ে পড়ো। কথাটা বলে তিনি ওপাশ ফিরে শুলেন। আর অরিন, সে তো হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু। অন্যদিকে রৌদ্র মুখ টিপে হাসছে, বুকের কাছে দু হাত বেঁধে মেয়েটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। অরিন লজ্জালু ভঙ্গিতে চিরে চিরে খাট থেকে নেমে আসে। রৌদ্র তখন মেয়েটার হাত ধরে এগিয়ে যায় ছাদের দিকে। নিখোঁজ কালো আধারে ছেয়ে আছে চারপাশ। রৌদ্র অরিনকে নিয়ে এসেছে ছাদে। দূর আকাশের চাঁদটাও লুকিয়ে আছে মেঘের আড়ালে। অরিন মনে মনে ভয় পাচ্ছে কিছুটা। একে তো আধার ছেয়ে আছে চারিপাশ, অন্যদিকে তার ফুপ্পু টের পেয়ে গিয়েছে সবটা। এখন যদি অন্য কেউ টের পেয়ে যায় তখন কি হবে? অরিনের এহেন ভাবনার মাঝে রৌদ্র মেয়েটার কোমর আঁকড়ে ধরে তাকে নিজের কাছে টেনে আনল। অরিনের ফোলা ফোলা গালের উপর হাত রেখে আদুরে কঞ্চে পড়ল। ভয় লাগছে সানশাইন? অরিন চোখ তুলে চাইল। রৌদ্রের মুখের দিকে তাকাতে সকল দুশ্চিন্তা যেন ফুরুত করে চলে গেল মেয়েটার। সে আলতো হেসে বলল, আপনি থাকতে আমার কিসের ভয় শুনি? রৌদ্র হাসলো গাল পড়ে। মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে দিল সযত্নে। সেখানে ঠোঁট ছুঁয়ে রেখেই বলল সে, মিস ইউ জান বাচ্চা। মিস ইউ টু ডাক্তার সাহেব। সকাল যখন ভীষণ ব্যস্ত বাড়ির সকলে, সারা বাড়ি জুড়ে চলছে গায়ে হলুদের সাজ সরঞ্জাম। বাড়ির বাইরে বাগানের পাশে বড় খোলা জায়গাটা চলছে স্টেজের কাজ। সেই সাথে সাজানো হচ্ছে পুরো এসান ভিলা। বাড়ির গৃহিণীরা সেই যে রেডি হতে যার যার কামড়ে ঢুকেছে। আর তো বেরোনোর নামই নিচ্ছে না। রাতেই হলুদের ছোটখাটো একটা অনুষ্ঠান হবে, সেই নিয়ে সে কি ব্যস্ততা সকলের। এখন অবধি মার্কেটে যেতে পারলো না কেউ, তাই তো এখন সকালে রেডি হচ্ছে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। শিলপাটার খসখসে শব্দ হচ্ছে পুরো ঘর জুড়ে। সেই সাথে ঘরে বাজছে মৃদু শব্দের গান। রৌদ্র ফ্লোরে বসে শিলপাটায় হলুদ বাড়ছে। সেটার পরনে ধূসর রঙা পুরো শার্টটা হলুদের ছিটে ফোটায় আবৃত। জীবনে প্রথমবারের মতো শিলপাটায় হলুদ বাড়ছে কিনা এমন তো হবে। রৌদ্রের হাত দুটো কেমন হলদেটে হয়ে এসেছে, তার পুরো কপাল জুড়ে ঘামের উপস্থিতি। রৌদ্র কাজের ফাঁকে ফাঁকে হাতের উল্টো পিছিয়ে কপালটা মুছে নিচ্ছে বার কয়েক। ফলাফল স্বরূপ ছেলেটার কপালেও লেপটে গিয়েছে কিছুটা হলুদ। প্রায় ঘন্টাখানিক সময় ধরে রৌদ্র এক প্রকার যুদ্ধ চালাচ্ছে এইটুকুনি হলুদ বাড়তে। তবুও ছেলেটার চোখে মুখে নেই কোনো বিরক্তি, বরঞ্চ সেথায় দেখা মিলছে এক অদ্ভুত প্রাপ্তির। মাত্রই গোসল সেরে বেরিয়েছে অরিন। পরেছে একটা কলা পাতা রঙের সুতির শাড়ি। কোমর সমান ভেজা চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পড়ছে পানি, যার দরুন কোমরের কাজটা ভিজে নিয়ে একাকার অবস্থা মেয়েটার। অরিন ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো কোনো মতে মুছে থাকে। ঠিক তখনই বন্ধ দরজার ওপাশ থেকে আহিত চেঁচিয়ে উঠে জোর গলায়, অরিপু, কাকিয়া ডাকছে, তাড়াতাড়ি এসো, এক্ষুনি বেরোবে সবাই। আসছি। খানিকটা গলা উঁচিয়ে বলে ওঠে অরিন। কথাটা বলে সে আবারও মনোযোগ টানল আয়নার দিকে। মিনিট খানিক পেরোতেই ফের দরজায় কর্নার শব্দ হয়। অরিন এবার কপাল গুছিয়ে দরজার কাছে এগিয়ে আসে। দরজাটা খুলে দিয়ে যেই না কিছু বলতে যাবে অমনি সম্মুখে দাঁড়ানো ব্যক্তিকে দেখে কপাল গোচানো শিথিল হয়ে আসে মেয়েচার। সম্মুখে দাঁড়ানো মানুষটা আপাত মস্তক বড় করে হতবাক কণ্ঠে সে বলে হচ্ছে, আপনার এই অবস্থা কেন? রৌদ্র হাসলো খানিকটা। কোমরের পেছনে দু হাত লুকিয়ে রেখেছে সে। রৌদ্র কথা না বাড়িয়ে দ্রুত কদমে রুবির ঝুঁকে পড়ে। রৌদ্রের নিশালো দৃষ্টি অরিনের উপর নিবদ্ধ। মেয়েটা যে তাকে দিনকে দিন পাগল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তা আর বুঝতে বাকি নেই রৌদ্রের। এই যে এখন কেমন বউদের মতো শাড়ি পরে তার সামনে দাঁড়িয়ে আছে বোকা মেয়েটা। আচ্ছা, সে কি বোঝে না তাকে এভাবে দেখলে হুটহাট কিছু করে ফেলতে ইচ্ছে করে রৌদ্রের? অরিন রৌদ্রের এহেন দৃষ্টি দেখে তৎক্ষণাৎ পেছন ঘুরে তাকায়। রৌদ্র তখনই কেমন শান্ত কণ্ঠে বলল, গায়ে হলুদ ছোঁয়াবে না বউজান? অরিন থমকায়, আলগোছে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। সুজার মাঝে গুটি কয়েক ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি? হলুদ পর্ব না সন্ধ্যায় হবে? রৌদ্র ফিচার হাসল। এক হাত পেছনে নিয়ে নিঃশব্দে দোটা লাগিয়ে দিল ঘরের। তারপর মেয়েটাকে পেছন থেকে কিছুক্ষণ আপাত মস্তক দেখে নিয়ে এগিয়ে আসে রৌদ্র। অরিনের পিঠের সঙ্গে নিজের বুকটা মিশিয়ে দাঁড়ায় সে। অরিন
তৎক্ষণাৎ সটান হয়ে দাঁড়ালো। রোদ্র আলতো হেসে মেয়েটা কানের কাছে মুখ নামিয়ে এনে ফিসফিস করে বলল, আমার বউজানকে আমার আগে অন্য কেউ হলুদ ছোঁয়াবে? হুম, এই অধিকার আমি কাউকে দেবো না সানশাইন। তোর গায়ে হলুদ উঠলে সবার আগে আমার হাত দিয়েই উঠবে। কথাটা বলেই রোদ্র এক হাতে মেয়েটার কোনোই চেপে তাকে নিজের দিকে ঘোরায়। অরিনের কৌতূহলী চোখ জোড়া রোদ্রের দিকে নিবদ্ধ। রোদ্র এবার পেছনের হাতে লুকিয়ে রাখা হলুদের বাটিটা আলগোছে নিয়ে এলো সামনে। তারপর হলুদ ভর্তি বাটি থেকে আঙুল ডুবিয়ে মেয়েটার দিকে তাকালো আর চোখে তার ঠোঁটের কোণে এখনো লেপ্টে আছে মুচকি হাসে। সে নিজের হলুদ রাঙা হাতটা ধীরে ধীরে নিজের ডান গালে ছোঁয়ায়। অরিন কুচকেনা ছেলেটা হ্যান্ড কাটে। রোদ্র এবার বাঁকা হেসে আরেকটু হলুদ নিয়ে নিজের অন্য গালটাতেও লেপ্টে দেয় আলতো করে। কাজ শেষে হলুদের বাটিটা নিচে নামিয়ে রাখলো রোদ্র। তারপর তার হলুদ ছোঁয়া হাত দুটো নিঃশব্দে নিয়ে গেল অরিনের শাড়ির আঁচলে লুকিয়ে থাকা মসৃণ অজরে। অরিন কেঁপে উঠে খানিকটা। মেয়েটার হাত দুটো তৎক্ষণাৎ খপ করে চেপে ধরে শাড়ির একাংশ। রুদ্র হাসল ছোঁচ কামড়ে। মেয়েটা মসৃণ কোমরে হালকা চান মেরে তাকে নিয়ে আসে নিজের একদম কাছে। অরিন তৎক্ষণাৎ চোখ কুচকে ফেলে। তার চোখে মুখে এসে আশ্রয় পড়েছে রোদ্রের উষ্ণ নিঃশ্বাসের ছাপটা। রোদ্র কিছুক্ষণ এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে রোদ্রের গাল ছুঁয়ে গেল তার প্রাণ ভ্রমণের গালে। অরিন নিঃশব্দে হাসছে। লাজুক লতার গালের ইতিমধ্যে ছেয়ে গেছে রক্তাভ আভা। নাকের পাচাটাও ফুলে উঠেছে বেশ। চোখের কার্নিশে এসে ভিড় জমিয়েছে কিছু প্রাপ্তির অশ্র। রোদ্র নিজের গালটা সময় নিয়ে ছুঁয়ে দিচ্ছে অরিনের গালে। সেটা লেপটে গিয়েছে হলুদ। রৌদ্র বেশ কিছুক্ষণ পর নিজের গালটা সরায়। তারপর অরিনের অন্য গালে নিজের বাম গাল ছোঁয়ায়। সেখানেও একই রকমভাবে ছুঁয়ে দেয় হলুদের ছোঁয়া। কিয়ৎক্ষণ বাদে রৌদ্র কেমন অদ্ভুত শান্ত চোখে মেয়েটার দিকে তাকিয়ে বলে উঠছে, শাদি মোবারক বউজান। আমার ভালোবাসায় রেঙে থাকুক তোমার প্রতিটি ভোর, আমার ছোঁয়ায় লেপটে থাকুক তোমার প্রতিটি রাত, আর তোমার প্রতিটি নিঃশ্বাসে লেপটে যাক আমার নাম। ভালোবাসি সানশাইন, আমার সানশাইন। অরিন চোখ জোড়া ছলছল হয়ে এলো এবার। সে আলগোছে মাথা রাখলো রৌদ্রের বুকের বাঁ দিকে। সেটা কিছুক্ষণ নির্বাক হয়ে পড়ে থেকে হঠাৎ কেমন হাসি মুখেই বলে উঠছে, পাগল আপনি? রৌদ্র মুচকি হাসল। অরিনকে নিজের সঙ্গে ভীষণভাবে আগলে নিয়ে দুষ্ট কঞ্চে বলল, পাগলের পাগলামি তো এখনো শুরুই হয়নি বউজান, সে তো শুরু হবে কাল থেকে। তখন না হয় রোজ কায়দা করে এই কথাটা বলবে, আর আমি সেই কথাটার যথাযথ যুক্তি দাঁড় করাবো। মনে রেখো কিন্তু হানি, কাল থেকে নো ছাড়াছাড়ি। অরিন আবারও হাসলো নিঃশব্দে। রৌদ্রের পিঠ আঁকড়ে ধরে তাকে মিনমিনে স্বরে জিজ্ঞেস করে, পাগলামি কি আরো বাকি আছে? এই পর্যায়ে দুষ্টু হাসলো রৌদ্র। নিজের হলুদে রাঙা হাত দুটো ধীরে ধীরে উঠিয়ে আনলো মেয়েটার পিঠ বরাবর। সেটায় অন্য কাপড়গুলোর উপস্থিতি টের পেয়েই রৌদ্র কেমন দুষ্টু কঞ্চে বলে উঠছে, নাইস ফিটিংস হানি। লজ্জা পড়ল অরিন। তড়িৎ সরে যেতে চাইল রৌদ্রের বাহুডোর থেকে, কিন্তু ছেলেটাকে দেখো, সে তো ছাড়ছেই না মেয়েটাকে। অরিন এবার লজ্জা হাসপাস করতে লাগলো, বলল, ছাড়ুন নির্লজ্জ লোক। রৌদ্র বাঁকা হাসলো অরিনের ঠোঁটের দিকে নেশালো চোখে তাকে দুষ্টু কঞ্চে বলল, কাছে এসো হানি, আগে একটু নির্লজ্জতা করে নেই, তারপর না হয় তোমার মুখ থেকে একবার নয় বরং বারে বার নির্লজ্জ ডাকটা শুনবো, কেমন? অরিন ফাঁকা চোখ গিল পরপর। মেয়েটার চোখে মুখে স্পষ্ট ভীতি। সে রৌদ্রের বাহুডোর থেকেই মোচড়াচ্ছে কোনো রকম। এদিকে রৌদ্র একেবারে নির্বিকার। কিয়ৎক্ষণ বাদেই সে নিজের মুখটা অরিনের কানের কাছে এনে ফিসফিসিয়ে বলল, একটু ভালো করে হলুদ মাখিয়ে দেই বউজান। অরিন ফিকসকা এহেন কথায় হয়তো সে বোঝেনি রোজের কথার গভীরতা। সে মুখ খুলে যেই না কিছু বলতে যাবে অমনি রোজ করে বসলো আরেক কাণ্ড। পাগল ছেলেটা হুচ করেই অরিনকে পাজা খুলে তুলে নিল আলগোছে। অরিন হকচকায় হাতের মুঠোয় চেপে ধরে রৌদ্রের শার্টের একাংশ। রৌদ্র হাসলো ছুঁচ কামড়ে। সে ধীরে ধীরে সযত্নে বিছানা শুইয়ে দিল অরিনকে। তারপর নিজেও মেয়েটার কোমরের পাশ ঘেঁষে বসে পড়ে নিঃশব্দে। রৌদ্রর একাগ্র দৃষ্টি অরিনের সুশ্রী মুখখানায় নিবদ্ধ। আর অরিন, সে তো লজ্জায় চোখ মুখ কুচকে রেখেছে এক প্রকার। রৌদ্র
কিছুক্ষণ মেয়েটার দিকে তাকে থেকে ধীরে ধীরে নিজের মুখটা নামিয়ে আনে অরিনের মুখের উপর। অরিন চোখ বন্ধ রেখে স্পষ্ট টের পাচ্ছে রোজের উপস্থিতি। তার সম্পূর্ণ মুখ জুড়ে আশ্রয় পড়েছে রোজের উষ্ণ নিঃশ্বাস। মেয়েটার বুকের ওঠানামার গতি তৎক্ষণাৎ বেড়ে গেল কয়েক গুণ। শরীরে বয়ে যাচ্ছে মৃদু কম্পন। তা খেয়াল হতে রোজু হাসল ছোঁচ কামড়ে। মেয়েটার ঠোঁটের উপর নিজের বৃদ্ধা আঙুলের হালকা স্পর্শ দিয়ে এসে বলে উঠছে, তোমায় মারাত্মক সুন্দর লাগছে বৌজান, একদম খেয়ে ফেলার মতো সুন্দর। তৎক্ষণাৎ চোখ দুটো মেলে তাকায় অরিন। কুচকে দৃষ্টি ফেলে রোজের দিকে সন্ধিহান গলায় বলে উঠছে, খেয়ে ফেলার মতো মানে? এ আবার কেমন উদ্ভট কথা? রৌদ্র ফিচেল হাসলো। দুটো আঙুল দিয়ে অরিনের ঠোঁটের উষ্ঠের নিম্নভাগ খানিক টেনে ধরে হাসকির স্বরে বলল, খেয়ে বুঝিয়ে দেই বৌজান। কথাটা বলতে বোধ হয় সেকেন্ড খানিক লাগলো, অথচ মেয়েটার নরম অধৈর্যগুলোর উপর ঝাঁপিয়ে পড়তে বিন্দু মাত্র দেরি হলো না রোজ। সে তৎক্ষণাৎ নিজের উষ্ঠপুচের মাঝে টেনে ধরে অরিনের নরম অধৈর্যগুলো। সে তাই মৃদুভাবে বসিয়ে দেয় নিজের দাঁতের স্পর্শ। এদিকে তার হাত দুটো থেমে নেই, কিন্তু তারা ইতিমধ্যে লেগে পড়েছে নিজে বেহায়া স্পর্শে মেয়েটাকে লজ্জা কুপকাত করে ফেলতে। অন্যদিকে হয়রান অরিন। প্রথম দিকে নিজেকে সামলাতে কিছুটা সময় লাগলো, পরবর্তী ছেলেটা পাগল করে স্পর্শে নিজেকে মানিয়ে নিয়েছে বিষভাবে। তার ক্ষুদ্র বদনখানি কাঁপছে মৃদু মন্দ। রৌদ্র টের পেয়েই মেয়েটাকে নিজের বুক পিঞ্জরে আগলে নিয়েছে দৃঢ়ভাবে। সে নিজের উচ্চপুরের কাজ বহাল রেখেই অরিনের চোখের দিকে তাকায়। মেয়েটা আবেশে দু চোখ কুচকে রেখেছে সে কখন থেকে। রৌদ্র মনে মনে হাসলো খানিকটা। সে ধীরে ধীরে অরিনের কাপা হাত দুটো আলতো করে উঠিয়ে দিল নিজের ঘাড়ের উপর। অরিন তৎক্ষণাৎ খামচে ধরে ছেলেটার ঘাড়। প্রায় মিনিট পাঁচেক পর অরিনের নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। সে দু হাত দিয়ে ঠেলে দিচ্ছে রৌদ্রের বুক বরাবর। অবশেষে রৌদ্র ছাড়লো মেয়েটাকে। ছাড়া পেতেই সে কি বেহাল দশা অরিনের। মেয়েটা তৎক্ষণাৎ বুকে হাঁস রেখে মুখ হাঁ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রৌদ্র হাঁপাচ্ছে বেশ। সে আর চোখে তাকালো অরিনের দিকে। পরক্ষণেই শার্টের হাতায় নিজের সিক্ত অধৈর্যরা খানিক মুছে নিয়ে বলল, উফ, it was damn tasty, honey. Can we do it once more? তড়িৎ চক্ত চোখে তাকায় অরিন। তাতে দত চেপে ঝাঁঝালো কঞ্চে বলে উঠছে, আপনি আপনার রুমে যান, নির্লজ্জ লোক। সকাল সকাল কি বাসরের ভূত চেপেছে মাথায়? যত সব। দুষ্টু হাসলো রৌদ্র। চোখে মুখে কপট হতবাক ছাপ ফুটিয়ে বলল, ওহো, এত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম সানশাইন, সেই তুমি কিনা নিজে থেকে বাসরের কথাটা মনে করিয়ে দিলে। এটা মোটেও ঠিক করনি বৌজান। যেহেতু একবার মনে পড়েছে সেহেতু কিছু মিছু না করে আমি মোটেও থামবো না। বলেই সে এগিয়ে আসে অরিনের দিকে। এদিকে অরিন তৎক্ষণাৎ কিছুটা দূরে সরে যায় রোজের নাগাল হতে। রোজ বরাবরের মতো দুষ্টু হাসলো এবারেও। সে ফুচ করে খামচে ধরল অরিনের শাড়ির আঁচলখানা। অরিন হতভম্ব চোখে তাকায় রোজের দিকে। সে কাপা কাপা কঞ্চে বলে উঠছে, ছেড়ে দিন, মার্কেট যেতে হবে আমার। রোজ ছাড়লো না, উল্টো আরেকটু বাড়িয়ে ধরল মেয়েটার আঁচল। কিছুটা এগোতেই যাবে অমনি তার মনে পড়ে গেল কিছু একটা। রোজ তৎক্ষণাৎ মেয়েটার আঁচল ছেড়ে দিয়ে ফ্লোরে পড়ে থাকা হলুদের বাটিটা হাতে তুলে নেয়। তারপর সেটি নিয়ে অরিনের কাছে এসে বলে উঠছে, আমায় হলুদ ছোঁয়াবে না বৌজান? আর মাথা ঝাঁকায় হাসি মুখে হাত বাড়িয়ে হলুদটা স্পর্শ করতে যাবে অমনি তার হাতে খপ করে চেপে ধরে রোজ। অরিন বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। তার চোখে মুখে স্পষ্ট জিজ্ঞাসা। রোজ খানিকটা স্মিত হেসে বলল, আগে আমি তোমায় লাগিয়ে নেই, তারপর না হয় তুমি লাগাবে। এই পর্যায়ে ভ্যুদয় কুচকে আসে অরিনের। সে তৎক্ষণাৎ গম্ভীর মুখে বলে হচ্ছে, আপনি তো অলরেডি লাগিয়েছেন। এই যে আমার গাল ভর্তি হলুদ। রৌদ্র একবার সৌর চোখে চাইলে মেয়েটার দিকে। পরক্ষণে কেমন অসন্তোষের সাথে বলে হচ্ছে, এইটুকুতে কি আর হয় সানশাইন? আমার বৌজানকে হলুদ ছোঁয়াবো, সেটা আবার কম করে কেন? তোমার জন্য সবকিছুই হবে বেশি বেশি, ঠিক আমার ভালোবাসার মতো। অরিন আলতো হাতে কপাল চাপড়ায়। তা দেখে তৎক্ষণাৎ বিচলিত হয় মেয়েটার হাত দুটো টেনে ধরে রৌদ্র। অস্থির হয়ে আলতো ভাবে মেয়েটার কপালে কপাল ঘষে বলতে থাকে, ইস, কি করলি এটা? ব্যথা লেগেছে না? এই পর্যায়ে অতিষ্ঠ অরিন। সে অতিষ্ঠ চোখে রৌদ্রের দিকে তাকায় বলে, এরকম করছেন কেন? বিয়ের খুশিতে মাথার স্ক্রুগুলো কি ঢিলে করে
ঢিলে হয়ে গেল ডাক্তার সাহেব? কথাটা যেন ভারী মজাই পেল রৌদ্র। সে তৎক্ষণাৎ হু হু করে হেসে ওঠে ঘর কাঁপিয়ে। অরিন ভরকায়। অ্যান হাসির শব্দে বাইরে থেকে কেউ শুনতে পেলে যে কি কেলেঙ্কারি ঘটবে সেই খবর কি আর আছেই লোকের। অরিন তেমন কিছু না ভেবে হুচ করেই হাত দিয়ে চেপে ধরে রৌদ্রের মুখ। রৌদ্র হাসি এখনো চলছে, আওয়াজ যদিও বা কমেছে একটুখানি। অরিন ছেলেটার পানি করুণ চোখে তাকিয়ে হিসিয়ে বলে, এভাবে হাসবেন না ডাক্তার সাহেব। বাইরে থেকে কেউ শুনতে পেলে বিয়ে আর করা লাগবে না। অ্যান কথায় মুহূর্তের মুখের আদরে পরিবর্তন ঘটল রৌদ্র। সে তৎক্ষণাৎ নিজের মুখের উপর থেকে অরিনের হাতটা নামিয়ে ভরাট গলায় বলে উঠছে, হেই বিউটিফুল লেডি, কান খুলে শুনে রাখো। তোমার আদরণীয় বাপের বড় ভাইয়ের সাধ্য নাই আমার বিয়েটা বাগড়া দেয়ার। আমি যেহেতু বলেছি আমার বিয়ে হবে মানে হবেই, না হলেও সমস্যা নেই, ডিরেক্ট বাসর করব। দেখি কোন বাপের বাটা আমাকে আটকায়। এইবার বাসর করার জন্য যদি যুদ্ধের ঘোষণাও করতে হয় তবে আমি সেটাও করব। তবুও বাসর করে ছাড়বো ইনশাল্লাহ। ডু ইউ গেট দ্যাট হানি? অরিন হতবুদ্ধি ভাব নিয়ে তাকিয়ে আছে। এই মুহূর্তে তার ঠিক কেমন এক্সপ্রেশন দেওয়া উচিত তাই হয়তো ভাবছে সে। প্রায় মিনিট খানিক পর রৌদ্র আবারও দুষ্টু হাসল। মেয়েটার আঁচলখানা ফের নিজের হাতের মুঠোয় পেঁচাতে লাগলো, কৌতুক সুরে তুলে গাইতে লাগলো। এমন একটা পরিস্থিতিতে এহেন গান শুনে হতভম্ব অরিন। বাসরের চোখে লোকটার মাথা কি সত্যি গেল? কিসব ফাজিবাজি গাচ্ছে সে। পরক্ষণে রৌদ্রর মুখে আরেকটা কথা শুনে নিজের 100 কঠোর ভাবনা থেকে মুহূর্তে ছিটকে বেরিয়ে আসে অরিন। রৌদ্র মেয়েটার দিকে কেমন লুলুপু দৃষ্টিতে তাকিয়ে থেকে কি সব উদ্ভট মুখভঙ্গি দেখিয়ে বলছে। অনেক ফরকায় তরাক পেছনে হাঁটে বলে, এই পাগল হয়েছেন আপনি? রৌদ্র মাথা ছাকায়, ছোচের কোণে মুগ্ধকর হাসি টেনে বলল, হয়েছি তো। অরিন আর কিছু বলো না। রৌদ্রের হাতের মুঠো থেকে নিজের আঁচলটা টানতে ব্যস্ত সে। রৌদ্র আবারও দুষ্টু হেসে অরিনের দিকে এগিয়ে গেল। মেয়েটা নত করে রাখা আদুরে মুখখানা খানিক উঁচিয়ে তুলে নরম কঞ্চে বলল, এই মুহূর্তে যা যা করবো সবকিছু জাস্ট লক্ষ্মী মেয়েদের মতো কোঅপারেট করবে, কেমন? অরিন কি বুঝলো কে জানে। সে শুধু বাধ্যের ন্যায় মাথা কাজ করলো। এটুকু যেন যথেষ্ট ছিল রৌদ্রের জন্য। সে এবার মেয়েটাকে আলগোছে বিছানায় শুইয়ে দেয়। তারপর পাশ থেকে হলুদের বাটিটা সামনে এনে একটু করে হলুদ উঠিয়ে নেয় নিজের হাতে। অরিন এখনো এক দৃষ্টিতে তাকে আছে তার পাগল প্রেমিকের দিকে। রৌদ্রের চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি, ছোচের কোণে লেগে আছে মিষ্টি হাসির রেশ। ছেলেটা একবার কর্ণের দিকে তাকে হাসকি সরি বলা, চাইলে চোখ বুঝে ফেলতে পারো সানশাইন, কেননা একটু পর যা হবে তা হয়তো ঠিকঠাক ভাবে নাও দেখতে পারো তুমি। অরিন ঘাবড়ে গেল এহেন বাক্যে। কোনো এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠে তৎক্ষণাৎ রৌদ্র এবার অরিনের উপর থেকে চোখ সরিয়ে এনে নিজের কাজে মনোযোগ টানে। মেয়েটার ফর্সা মসৃণ পা দুটোর দিকে এগিয়ে এসে বলল সে। কিয়ৎক্ষণ পা দুটোর দিকে এক মনে চেয়ে থেকে আচমকায় পা দুটো টেনে নিজের উরুর উপর উঠিয়ে আনে রৌদ্র। অরিন হকচকায় ঘটনার আকস্মিকতা হতবিহল মেয়েটা। কিয়ৎক্ষণ বাদে রৌদ্রের উরুর উপর থেকে নিজের পা দুটো সরিয়ে আনতে নিলে রৌদ্র আরেকটুখানি টেনে ধরে অরিনের পা দুটো। অরিন তখন মিনমিনি স্বরে বলল, এভাবে পায়ে হাত দিচ্ছেন কেন? আমার পাপ হবে তো। এহেন বাক্যে রৌদ্র মুখ পাকায়। অরিনের পা দুটোর দিকে তাকিয়ে থেকে কৌতুক সুরে বলে উঠছে, সামান্য পা ছুঁয়েছি বলে এত নাটক, অথচ আর দুদিন পর এই পা আরো কত কত জায়গায় উঠবে, সেটার বেলায় কি বলবে হানি? থমকায় অরিন। রৌদ্রের এমন লাগামহীন কথা নিঃশ্বাসটাও যেন আটকে আসার জোগাড় তার। সে তৎক্ষণাৎ চোখ মুখ কুচকে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকায়। রৌদ্র মেয়েটার এহেন রূপ অবস্থা দেখে বাঁকা হাসলো যেন। সে এবার ইচ্ছে করেই মেয়েটার মসৃণ পা দুটোতে হাত দিয়ে মাসাজ করতে থাকে অনবরত। এক স্পর্শী মুহূর্তেই সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল অরিনের। মেয়েটা তৎক্ষণাৎ ছুঁচকামড়ে ধরল নিচের। রৌদ্র এবার নিজের হাতের গতি বাড়লো। মেয়েটার পা দুটো আরেকটু উপরে নিজের হাত এনে একই ভঙ্গিমে মাসাজ করতে লাগলো। অরিন মুখ থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসে অস্পষ্ট স্বর, রৌদ্র
সেদিকে কোনোরূপ ভ্রুক্ষেপ না করে হলুদের বাটি থেকে আরও কিছুটা হলুদ তুলেই নেয় হাতে। তারপর নিজের হলুদ রাঙা হাতটা দিয়ে অয়নের ফর্সা মসৃণ পা দুটোতে আলতো করে লাগিয়ে দেয় হলুদের স্পর্শ। অয়ন কাঁপছে, দুরু দুরু বুকের কম্পন সহ্য করতে না পেরে হাত দুটো এনে চেপে ধরেছে রৌদ্রের বুকটার উপর। না, তবুও যেন কাজের কাজ কিছুই হচ্ছে না তেমন।